আগের গাড়িটাও বেরিয়ে গেল, আর অদ্ভুতভাবে আটকে গেল আমাদের গাড়িটা। ভাগ্য ভালো গাড়িটা এগোতে পারল না, না হলে সামনের দিকে আর ফুট দেড়েক চাকা গড়ালেই 5-5.5 ফুট নিচে গিয়ে পড়তো আমাদের টাটা কোয়ালিস। নিউ জলপাইগুড়ি থেকে নামচি হয়ে রাংবাংলোয় ঢোকার মুখে চা বাগানের তার কাটার বেড়া ভেঙে হাজার ফুট নিচে পড়ে থাকা জিপ আমাদের চোখে পড়েছে। ঘাড়ের ভিতর দিয়ে তখন একটা ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল আমার মুখোমুখি বসে থাকা ডেভিড ওয়ারিয়ার বোধহয় আমার চোখের ভাষা পড়ে ফেলেছিল। মিহি করে ছাঁটা ও লাল গোঁফের নিচে একটা হালকা হাসি ভেসে উঠছিল। সেই হাসিটা কিছুটা লেগেছিল চোখেও, যেন ভয় পাওয়া কোনো শিশুকে দেখেছিল ডেভিড। বলেছিল, আর ইউ অ্যাফ্রেড? আমি কি বলবো ভেবে পাইনি। ও দৃষ্টি অস্বস্তি দিতেও ভিতরে ভয়টাকে মুছতে পারছিলাম না কিছুতেই। স্টিয়ারিংয়ের সামনে বসা শ্যাম বাহাদুর মুহূর্তের জন্য পিছন ফিরে আমার দিকে তাকিয়েছিল, ফের মুখ ঘুরিয়ে নিয়েছিল সামনে। বলেছিল, डरने का क्या बात है, कलकत्ता में मकान से आदमी गिरता नहीं क्या? চা বাগানের ম্যানেজারের কোয়ার্টারের লোহার গেটের সামনে এসে বেশ ঝাঁকুনি দিয়ে থেমে গিয়েছিল গাড়িটা। সেদিন রাতে কম্বলের ভেতরে সেঁধিয়ে যাওয়ার পর প্রথম কথাটা যা মনে হলো তা হচ্ছে, জীবনের যার কিছুই নেই, কিছুই হলো না, তার এত দেশ ভ্রমণের শখ আসে কোথা থেকে? সারাদিনে লক্ষ্মী পুজোর মতো কুঁচো কাঁচাদের পড়ানো, লাইব্রেরিতে নিয়মিত যাওয়া, আর ফাঁক পেলে ডেভিডদার টেলারিং শপে এসে বসা। ডেভিডদার দোকানে ভিড় থাকলে পাশেই শ্যাম বাহাদুর মোটরস পার্টসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা। ওরাও যদি কাজের ফাঁকে সময় পায় গল্প করে। ওদের গল্পের মধ্যে ফিরে ফিরে আসে নামচি রাবাংলার চা বাগান, মৈনাক পাহাড়, পাহাড় ঘেরা জঙ্গলের কথা। ওদের দুজনেরই পূর্বপুরুষ ওই অঞ্চলের মানুষ। সেই সব গল্প শুনতে শুনতে আমার চোখের ওপর ভেসে উঠত জীবন্ত ল্যান্ডস্কেপ। আমিও যে ওদের সঙ্গে পাহাড়ের পাকডন্ডি পথে হাঁটতে হাঁটতে হারিয়ে যেতাম পাইন কিংবা রডোডেনড্রনের জঙ্গলে। আচ্ছা, আমার মতো অন্যরা কেউ হারিয়ে যেত? সেই গল্প তো ডেভিডদা বা শ্যাম বাহাদুরের মুখ থেকে আমার সঙ্গে প্রণয়, রিক ও ভাস্করও শুনত। কিন্তু কই, ওরা তো এখানে আসার ব্যাপারে এক কথায় রাজি হয়ে গেল না। কালী পুজোর পরে ডেভিডদার টেলারিং শপে ভিড় কমে যায়। শ্যাম বাহাদুরের অবশ্য সারা বছরই চাপ থাকে, কিন্তু ডেভিডদার অনুরোধে শ্যাম বাহাদুর রাজি হয়ে গিয়েছিল। তখন দুজনে হেসে উঠে আমাকে বলেছিল, কি হে মাস্টার বাবু, যাবে নাকি আমাদের সঙ্গে? গেলে বুঝবে পাহাড় কাকে বলে। এ কথার থেকেও যেটা বেশি করে নাড়া দিয়েছিল তা হলো, যাতায়াত বা থাকা খাওয়ার জন্য কোনো খরচ করতে হবে না আমাকে। কথাটা কানে যেতেই আর জীবন্ত ক্যানভাস নয়, হাত বাড়ালেই আমি যেন ধরে ফেলতে পারতাম রডোডেনড্রনের শরীর। আজ সকালে অবশ্য ঘুম ভাঙার পর সেই ভয়ের ভাবটা অনেকটাই মুছে গিয়েছিল আমার মনের মধ্যে থেকে। আমরা আছি চা বাগানের ম্যানেজারের কোয়ার্টারে, যদিও সেই চা বাগান এখন আর নেই। টেমির চা বাগানের পাশেই ছিল এই বাহাদুর চা বাগান। এই বাগান শ্যাম বাহাদুরের বংশের সপ্তম পুরুষের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ আমলের প্রথম দিকে এক আইরিশ সাহেব শ্যাম বাহাদুরের সেই পূর্বপুরুষের কাজকর্মে খুশি হয়ে এই বাগানটা উপহার দেন। তারপর বাগানের উপর দিয়ে সময়ের অনেক বাতাস বয়ে গেছে। আস্তে আস্তে বাগানের অবস্থা পড়েছে। শ্যাম বাহাদুরের বাবা ও তার বাবা আর বাগানের মালিকানা ভোগ করতে পারেননি, চলে এসেছিলেন কলকাতায়। নতুন ব্যবসা শুরু করেন। সেই ব্যবসাই এখন করছে শ্যাম বাহাদুর। সময় অনেক কিছু হরণ করে নিলে আবার অনেক কিছু দিয়েও যায়। না হলে যে আইরিশ সাহেবের কাছ থেকে শ্যাম বাহাদুরের পূর্বপুরুষ বাগানটা উপহার পেয়েছিল, তারই বংশধর ডেভিড ওয়ারিকে শ্যাম বাহাদুর রিপন স্ট্রিটের ঠিক তার পাশেই দোকানি খুঁজে পাবে কেন? পুরনো সূত্র ওদের বন্ধুত্বকে গাঢ় থেকে গাঢ়তর করেছে। সময় সুযোগ হলেই
তাই ওরা এই চা বাগানে বেড়াতে চলে আসে। বাগানে কোনো কিছু না থাকলেও ম্যানেজারের কোয়ার্টার বাড়িটা কিন্তু ঠিক আছে। দুজনে মিলেই এর রক্ষণাবেক্ষণ করে। আমার মুগ্ধ দৃষ্টির দিকে তাকিয়ে ডেভিডটা তখন বলে উঠেছিল, পাহাড়ে বেড়াতে এসে বাড়ির সৌন্দর্য হাঁ করে দেখলে চলবে? তারপর শ্যাম বাহাদুরের দিকে ফিরে বলেছিল, কোন দিকে যাওয়া যায় বলতো? শ্যাম বাহাদুর কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বলেছিল, ভালে দুঙ্গা যাই। মিনিট 15 মধ্যে আমাদের গাড়ি রওনা হয়ে গেল লেকশিপের উদ্দেশ্যে। গাড়ি যত এগোচ্ছিল জায়গাটির সম্পর্কে একটা ধারণা হচ্ছিল ডেভিডদার কথা থেকে। রাবাংলা থেকে 25 থেকে 26 কিলোমিটার যাওয়ার পরে রঙ্গিত নদীর তীরে লেকশিপে পৌঁছবো আমরা। সেখানে নাকি গরম জলের একটা ঝর্ণা আছে। এই ঠান্ডার রাজ্যে গরম জলের ঝর্ণা? মনের ভেতর কুলকুল করে একটা উত্তেজনা স্রোত বইতে শুরু করেছে। পাহাড়ের ঘোরানো পথে গাড়ি যত এগোচ্ছে চারপাশে জমাট সবুজে মোহিত হয়ে উঠছে আমার মন। কিন্তু রাবাংলা ছাড়িয়েই আমাদের গাড়ি হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। গাড়ির দীর্ঘ সারির পিছনে দাঁড়িয়ে পড়েছে আমাদের গাড়িটা। ডেভিডটা নিচে নেমে গেল, ফিরে এসে বলল, ধস নেমেছে, চিন্তার কিছু নেই, আর্মির লোক এসে গেছে, রাস্তা পরিষ্কার হচ্ছে। মিনিট 5 পরে দেখলাম অজগরের মতো গাড়ির লাইন একটু একটু করে নড়ছে। আর্মির লোকেরা পথের ধারে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। আমাদের আগের গাড়িটা এগিয়ে গেল, স্টার্ট দিল শ্যাম বাহাদুর। সবে চাকাটা গড়িয়েছে অমনি আর্মি অফিসার হাত তুলে থামিয়ে দিলেন আমাদের গাড়িটা। ড্রাইভারের সিট থেকে দাঁত মুখ খিচিয়ে নেমে পড়ল শ্যাম বাহাদুর। আর্মি অফিসারের সামনে গিয়ে জানতে চাইল কেন যেতে দেয়া হলো না তাদের গাড়িটাকে। আর্মি অফিসারের বক্তব্য, যত গাড়ি ছাড়া হয়েছে তার আলঙের সীমানা না পেরোলে উল্টো দিকের গাড়িগুলো আসতে পারবে না। এই উত্তরে শুধু শ্যাম বাহাদুরই নয়, ডেভিডটাও শান্ত হতে পারল না। কাঁধ হাত ঝাঁকিয়ে আর্মি অফিসারকে তারা শাঁসাতে শুরু করলো। বললো, আপনি চেনেন আমাদের? আগের গাড়িটা ছেড়ে দিলেন আর আমাদের বেলায় ট্রাফিক জ্যাম হওয়ার কারণ দেখাচ্ছেন। আপনি জানেন আমরা কারা? ঠিক তখনই ঘটনাটা ঘটল। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে তার ফুট 3 তফাৎ থেকে রাস্তার কিনারা বেশ কিছুটা জায়গা নিয়ে ভেঙে পড়ল নিচে। তার মানে আমাদের গাড়ি যদি এগোতো তাহলে পিছনের চাকা থাকতো রাস্তার ওই ভেঙে পড়া অংশের উপরে। সমস্ত শরীর শিরশির করে উঠল আমার। একটা ঠান্ডা রুমাল কে যেন বুলিয়ে দিচ্ছে আমার কপালে। রুমালটা আস্তে আস্তে নেমে এলো আমার নাকের কাছে। এবার ঠিক 2 ঠোঁটের মাঝখানে। আস্তে আস্তে 2 চোখের পাতা খুলে যেতে দেখলাম পাহাড়ের ঢালে আমি শুয়ে আছি, চারপাশে আলো আবছা। ডেভিডটার গলা শুনতে পেলাম, একটু ব্যঙ্গ মিশিয়ে বলল, চোখ খুলতে গিয়ে তো সূর্য ডুবিয়ে ছাড়লে বাবা, এবার ফেরা হবে কি করে? আমি ভালো করে তাকালাম চারপাশে। দেখলাম আর্মি অফিসার হাত তুলে যেখানে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। আলোর স্বল্পতার জন্য আমাদের গাড়ি করে ফেরা হচ্ছে না, হেঁটেই ফিরতে হবে। কিন্তু এবার আমাদেরও হাঁটা থেমে গেল। সামনে আর কিছুই দেখা যাচ্ছে না। হাঁড়িতে জল ফুটতে থাকলে যেমন বাষ্প ওঠে, মেঘ যেন তেমনই আমাদের পায়ের তলা থেকে মাটি ফুঁড়ে উঠে আসছে। দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, একটা কথা ভেবে আশ্চর্য লাগছে, আর্মি অফিসারের সঙ্গে ডেভিডদা আর শ্যাম বাহাদুর ওরকম আচরণ করলো কেন? এরকম উত্তেজিত হতে কি ওনাদের কখনো দেখেছি? বিশেষ করে একজন আর্মি অফিসারের সঙ্গে ওরা কথা বলছে, এটা কি ওরা ভুলে গিয়েছিল? মেঘের আড়াল থেকে ডেভিডদার গলা পেলাম, বলছে আর এগোনা উচিত হবে না, আশেপাশে কোথাও থেকে যাওয়াটাই ঠিক হবে। এই জঙ্গলে থাকার জায়গাটা পাচ্ছ কোথায় ব্রাদার? ডেভিডদা রেগে গিয়ে বলল, এমনভাবে বলছিস আমরা যেন কাঞ্চনজঙ্ঘার মাথায় উঠে গেছি। রালংয়ে থাকার জায়গা পাবো না তা হয় নাকি? কার অভিপ্রায় কে জানে? দীর্ঘ পর্দা হাত দিয়ে টেনে সরিয়ে দিলে যেমন অদৃশ্য মুহূর্তেই দৃশ্যমান হয়ে ওঠে, তেমনই সমস্ত মেঘ সরে গিয়ে চারপাশ স্পষ্ট হয়ে উঠল আমাদের চোখের ওপরে। কতক্ষণ হেঁটেছি আমরা? বড় জোর মিনিট 10। কোনো দিকেই বাঁক নিইনি।
শুধু পাহাড়ের ঢাল বেয়ে উঠেছি উপর দিকে। পেছনে তাকালেই তো দেখতে পাওয়ার কথা ছিল আমাদের থেমে থাকা গাড়ি, সেই রাস্তা, যে রাস্তার কিনারা হঠাৎ করে ভেঙে পড়ে তাকিয়ে রয়েছে হাঁ মুখ নিয়ে। কিন্তু কোথায় সেসব? এক মনোরম উপত্যকা চা বাগিচা নিয়ে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। ডেভিডদা আর শ্যাম বাহাদুরও আমার মতো অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। আমি স্পষ্ট দেখলাম চা বাগিচা যেখানে শেষ হয়েছে সেখানে একটা কাঠের তৈরি তীর চিহ্ন, তার উপরে লেখা বাহাদুর টি এস্টেট অ্যাহেড। চমকে গেলাম, এ তো শ্যাম বাহাদুরদের সেই চা বাগান। মানে আজ সকালে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল এই সেই জায়গা। কিন্তু সেই জায়গাটা তো ছিল রা বাংলার কাছে, কিন্তু এ তো রালং। এখানে পৌঁছতে গাড়িতেই আমাদের সময় লেগেছে প্রায় ঘন্টা 2, আর 10 মিনিট হেঁটে সেই জায়গাটায় ফিরে গেলাম। এ কি করে সম্ভব? ব্যাপারটা ওদেরকে বলার আগেই ফের মেঘের চাদর এসে মুড়ি দিল আমাদের। তবুও বলার চেষ্টা করলাম আমি, আমার কথা ঠিক মতো শেষ হতে পারল না। ডেভিডদা একটা ক্রুদ্ধ বুলডগের মতো খেঁকিয়ে উঠল, ইউ ব্লাডি কার্ড, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে চলেছে। একই তোমার জন্য ট্রিপটা বানচাল হয়ে গেল, এখন আবার এসব আজগুবি কথা বলে সময় নষ্ট করে দিতে চাইছো। শ্যাম বাহাদুর বলে উঠল, আই উইল কিক অ্যাট ইউর ব্যাক। আমি ঠিক বুঝতে পারছি না ওদের দুজনকে। আমার পাশে পাশে যারা হাঁটছে তারা কি আমার অনেক দিনের পরিচিত ডেভিডদা আর শ্যাম বাহাদুর, নাকি অন্য কেউ? এরকম খেঁকি উঠছে কেন? এখন মেঘ সরে গেছে, আর মেঘ সরে যাওয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে আলো চারপাশে ওপর থেকে মুছে যেতে বসেছে। সেই জন্যই কিনা কে জানে ঠিক এই মুহূর্তে আশপাশের গাছপালা একটু আগের থেকে ঘন লাগছে। সূর্য শেষ আলো ছাড়িয়ে পাহাড়ের পেছনে হারিয়ে গেল। কুপকুপে অন্ধকারে ঠেকে গেছে সামনের পথ। যদিও আমাদের সঙ্গে প্রচুর খাবার ও টর্চ আছে। টর্চের কথা মনে পড়তেই আমি শুনতে পেলাম টর্চ বের করার শব্দ। টর্চটা বেরোলো। বেশ কয়েকবার চেষ্টা করে ডেভিডদা টর্চটা জ্বালাতে পারল না। ব্লাডি ওয়ান বলে টর্চটা ছুঁড়ে দিল সামনের দিকে। পাথরের ওপর পড়েছে, শব্দ হলো। এত রাগ, এত বিরক্তির কি হলো? কিন্তু অবাক হওয়ার আগেই অন্য ব্যাপারে আমি অবাক হয়ে গেলাম। টর্চটা পড়েই জ্বলে উঠল। এতক্ষণ মনে হচ্ছিল কোনো এক আতঙ্ক অদৃশ্য দাঁড়িয়ে রয়েছে। 4 ব্যাটারির টর্চটা জ্বলে উঠেই বেশ কিছুটা অন্ধকারকে ঝলসে দিয়েছে। সেরকম কিছু নয়, টর্চের আলো যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে একটি লোককে দেখতে পেলাম। পাহাড়ের সাধারণ পোশাকে একটি মাঝারি গড়নের লোক। লোকটার চেহারার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু আমার শরীরে সেই বরফ শীতল অজস্র আলপিনের খোঁচায় অনুভূতি। কেন জানি না আমাদের সামনে চলে এসেছে লোকটা। শ্যাম বাহাদুর বেশ মেজাজ স্বরে বলল, ইধার আগল বাগল মে কোই रहने का জায়গা হ্যাঁ? এতে অবশ্য লোকটা সামান্য বিচলিত হলো না। খুব বিনয়ের সঙ্গে জানালো, সামনের বাঁ খুললেই বন দপ্তরের বাংলো পাওয়া যাবে বলল, এবং আমাদের দিক থেকে কোনো ধরনের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই চলে গেল। আমি দেখলাম ডেভিডদা আর শ্যাম বাহাদুরের মুখে স্বস্তির ছোঁয়া। মোড় ঘুরে সামান্য এগিয়ে একটা বাড়ি পেলাম আমরা। টর্চের আলোয় যেটুকু দেখা যায় তাতেই ভালো লাগলো। সদ্য তৈরি করা একটি 3 কামরার বাড়ি। সামনে দীর্ঘ বারান্দা, বারান্দায় বড় কাঁচের জানালা। বারান্দার মাথায় বাড়ির বাইরের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড লাগানো। পিছন থেকে উঠে এসেছে দেবদারুর শাড়ি। হাতের টর্চ এদিক ওদিক করে ডেভিডদা কই হ্যাঁ এরকম বলছে। একেবারের জন্য কাঁচের জানালা ভেদ করে টর্চের আলো গিয়ে পড়ল ভিতরের দেয়ালে। আমি চমকে গেলাম। দেয়ালের গায়ে পেরেক ঠুকে একটা বাঘের চামড়া আটকানো। বন দপ্তরের বাংলোয় মৃত বন্যপ্রাণীর চামড়া সাজানো রয়েছে। অনেক ডাকাডাকির পর বাড়ির পিছন দিক থেকে একটি লোক বেরিয়ে এলো। জানালো সে এই বাংলোর কেয়ারটেকার।
তাকে দেখে মনে হলো বয়সের ভারে শরীরের যে অবস্থা, তাতে দুটি পায়ের উপরে দাঁড়িয়ে থাকা ব্যাপারটাই ওর কাছে খুব কঠিন। আমি বুঝতে পারলাম না এ কি করে কেয়ারটেকার হয়। বন দপ্তর মানে তো সরকারি চাকরি, তার তো একটা অবসরেরও বয়স আছে। দেখে তো মনে হচ্ছে এর বয়স কমপক্ষে 80 হবে, বেশিও হতে পারে। এছাড়াও ওর পোশাক আমাকে বেশ অবাক করলো। এই দুদিন পাহাড়ে এসে দেখেছি পশ্চিমী পোশাকের ঢেউ, কিন্তু ওর পরনের পোশাক অনেকটা চা বাগানের কুলিদের মতো। এখন এই পোশাক চা বাগানে কেউ কাজ করে না। অনেকদিন আগেকার ক্যালেন্ডার এরকম পোশাক পরা লোক আমি দেখেছি। চোস্তা পায়জামা পাঞ্জাবির মতো পোশাকটাও কোমরের কাছে পাহাড়ি দড়ি বেল্টের মতো করে বাঁধা। বাংলোর ভাঁজ করা কাঁচের দরজা খুলে দিল। ভিতরে পা দিয়ে বারান্দার দেয়ালে আটকানো বাঘের চামড়াটা দেখতে পেলাম না। সেই জায়গাটায় যেন ড্যাম লেগে ছোপ ছোপ দাগ ধরে গেছে। ঘরের ভেতরে ঢুকে আবার চমকে উঠলাম। বাইরে থেকে বাড়িটাকে হাল ফ্যাশনের সিমেন্ট ইটের তৈরি বলেই মনে হয়েছিল। এখন দেখতে পাচ্ছি বড় বড় পাথরের দেয়াল। দেয়ালের কোণ থেকে কাঠের থাম উঠে গিয়েও ধরে রেখেছে কাঠের সিলিং। সেই সিলিংয়ে অসাধারণ কারুকার্য। ঘরের মেঝেও কাঠের, তার উপরে সুদৃশ্য বিশাল বিশাল সোফা। ফায়ারপ্লেসের কিনারা ধরে ধাতব ফলক লাগানো রয়েছে, তাতে গুহা চিত্রের আদলে নানান ধরনের ছবি। ফায়ারপ্লেসের উপরে একটা অদ্ভুত আলো। ডেভিডটা আর শ্যাম বাহাদুর ধপ করে সোফার উপর নিজেদের শরীর ছেড়ে দিল। বন দপ্তরের বাংলো এখন 5 তারা হোটেলের ঘরের মতো হতে পারে না। সেটা কি ওদের একেবারের জন্য মনে আসছে না? ডেভিডটা বিশ্রী মেজাজে ঢঙে বুড়ো লোকটাকে চিকেন কাবাব করার অর্ডার দিল। উত্তরে লোকটা চুপ করে রয়েছে। ডেভিডটা ফের ধমক দিল। শ্যাম বাহাদুরও ধমকালো। এবার লোকটা যা বলল তার অর্থ জল, আগুন, এমনকি সামান্য মশলাপাতিও নেই এখানে। শ্যাম বাহাদুর বলল, আগার নেই হ্যাঁ তো লে আও। যে অতিবৃদ্ধ মানুষটা দিনের বেলাতেই পথ চলতে অসুবিধা, তাকে এত রাতে শ্যাম বাহাদুর বাজারে পাঠাতে চায়। আমাদের ব্যাগে তো পটেটো চিপস, ঝুড়ি ভাজা, 2-3 রকমের বিস্কুট রয়েছে। একটা রাত চলে যাবে না, চিকেন কাবাব চাই? কথাটা আমি জিজ্ঞেস না করে পারলাম না। শ্যাম বাহাদুর লোকটার সঙ্গে যেমন ধমক দিয়ে কথা বলছিল, তেমনই ধমকে আমাকে বলল, এই চিকেন কাবাব চাই। ওর কথা পুরোপুরি শেষ হতে পারল না, ডেভিডটা বলে উঠল, এক্ষুনি চাই। আমি নীরব এবারে। লোকটিও তাই। বিরক্তি তাড়ানোর জন্য ডেভিডদা একটা সিগারেট আটকালো ঠোঁটে। ধরাতে যাবে দেশলায় সিগাটা ফুঁ দিয়ে নিভিয়ে দিল লোকটা। বলল, খবরদার আগুন জ্বালিও না, এখানে বাতাসে পেট্রোল মিশে আছে, আগুন জ্বাললে বাতাসে আগুন ধরে যাবে। বাতাসে পেট্রোল মিশে আছে কথাটার মানে কিছুই বুঝলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ফায়ার প্লেসের উপরে আলো জ্বলছে কি করে? ওটা আলো নয়, বাঘের চোখ। শ্যাম বাহাদুর একথায় বিন্দুমাত্র ভয় পেল না, বরঞ্চ রেগে গেল। হঠাৎ এগিয়ে গিয়ে বুড়োকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, চিকেন কাবাব বানানে কে লিয়ে তু জায়গা কি নেই? জীর্ণ শরীর, ডাল খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু অন্ধকার থেকে কে যেন হাত বাড়িয়ে ওকে ধরে নিল। আমি দেখলাম ওর পাশে পাহাড়ের নিজস্ব পোশাকে এক বৃদ্ধ ভদ্র মহিলা দাঁড়িয়ে রয়েছেন। বয়স হলেও লোকটার মতো জীর্ণ শরীর নয়, শক্তপোক্ত। একগাল হেসে শ্যাম বাহাদুরকে বলল, মুঝকো বলিয়ে না क्या चाहिए, मैं ले देती हूं। শ্যাম বাহাদুর চোখে আগুন এনে বলল, তাহলে ও যে বলল এখানে কিছু নেই? বুড়ি হেসে যা বলল তার অর্থ এই রকম যে বুড়োর বয়স হওয়ার কানে কিছুই শোনে না, কি শুনতে কি শুনেছে নিজেই জানে না। তারা শুধু চুপচুপ করে কিছুক্ষণ বসুক, চিকেন কাবাব নিয়ে সে এক্ষুনি ফিরছে। বুড়ির এই কথাগুলো আমার স্বাভাবিক লাগলো না, কিন্তু দেখলাম ওর পায়ের কাছে একটা লোমশ কুকুর লেজ নাড়ছে। কুকুরটা দেখে এতক্ষণ একটু স্বস্তি পেলাম। শুনেছি মানুষ বুঝতে না পারলেও প্রাণীরা নাকি অশরীরী উপস্থিতি সহজেই বুঝে ফেলে।
তার মানে এই মুহূর্তে যা কিছু ঘটছে সেগুলো স্বাভাবিক। বুড়ো বুড়ি আর কুকুরটা চলে যেতেই ডেভিড দা মদের বোতল বের করলো। ওরা যে মদ্যপান করে সেটা এই মুহূর্তে জানলাম। দুবার গ্লাস ওঠানামার মাঝখানেই শ্যাম বাহাদুর বিরক্ত হয়ে পড়ল। ওদের সঙ্গে যেমন ধমকে কথা বলেছিল তেমনই ধমকে সুরে আমাকে বলল, যা গিয়ে দেখ তো এত দেরি করছে কেন। আমি ভয়ে সোফা থেকে উঠে পড়লাম। আজ ওদের যা মূর্তি দেখছি তাতে কখন যে কি হয়ে যায় কে জানে। কিন্তু ঘরের বাইরে যেতে হলো না আমাকে। দেখলাম বুড়ি এক বিশাল থালায় এক রাস কাবাব নিয়ে এদিকে আসছে। বুড়ি ঘরের ভিতরে পা দিতেই অদ্ভুত সুন্দর এক গন্ধ নাকে ভরে গেল আমার। আমাদের পাড়া থেকে পার্ক স্ট্রিট পড়া খুব দূরে নয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওখানেও আমি কাবাব ঝুলতে দেখেছি। দু চারবার বড় রেস্তোরাঁতেও খেয়েছি, কিন্তু কাবাবের এরকম মনোরম ঘ্রাণ তো কখনো পাইনি। শ্যাম বাহাদুর একবার আমায় বলেছিল তার পূর্বপুরুষেরা এমন সুস্বাদু কাবাব খেতেন যে 2-3 দিন হাতে সেই ঘ্রাণ লেগে থাকতো। এ কি সেই কাবাব? অথচ প্লেটের উপর থেকে একটা তুলে নিয়ে সামান্য কামড় দিতে আমার গা গুলিয়ে বমি পেয়ে গেল। বেলেঘাটার দিক থেকে শিয়ালদায় আসার সময় নীলরতন সরকার হাসপাতালের মগ থেকে একটা গন্ধ ভেসে আসে, ঠিক সেই গন্ধ। আর ডেভিডদার হাতের দিকে তাকাতে মনে হলো আমার শরীরের যাবতীয় রক্ত চামড়া ফেটে বেরিয়ে আসবে। ডেভিডদার হাতে যেটাকে এতক্ষণ মুরগির ঠ্যাং বলে মনে হচ্ছিল, স্পষ্ট দেখলাম সেটা মুরগির ঠ্যাং নয়, মানুষের মতো ঝুলে রয়েছে একটা কবজি। শ্যাম বাহাদুরের হাতেও তাই। শ্যাম বাহাদুর চিৎকার করে বুড়িকে বলে, এসব কি? বুড়ি একটু দমল না, হেসে বলল, এখনই এত ভয় পাচ্ছেন কেন রূপ বাহাদুর সাহেব? একদিন তো আপনিই বলেছিলেন খাবার যদি না থাকে তো নিজের হাত দুটো পুড়িয়ে নিয়ে আয়, ওই তো লায়া হ্যাঁ সাহেব। ডেভিড দা শ্যাম বাহাদুর মুহূর্তের মধ্যেই সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। বাতাসের গতিতে পৌঁছে গেল ঘরের দরজার সামনে। দরজা খুলে বারান্দায়। বুড়ি শ্যাম বাহাদুরকে আর রূপ বাহাদুর বলে সম্বোধন করছে কেন বুঝতে পারছি না আমি, কিন্তু এও বুঝলাম এখন এসব বুঝে কাজ নেই, আমাকেও পালাতে হবে। বাইরে বেরিয়ে দেখলাম ডেভিড দা আর শ্যাম বাহাদুর ছুটছে। আমিও ছুটতে থাকলাম ওদের দিকে। একবারের জন্য তাকিয়েছিলাম পিছনে, দেখলাম বুড়ো বুড়ি আর কুকুরটাও ছুটছে আমাদের ধরার উদ্দেশ্যে। বুড়ি চিৎকার করছে, রূপ বাহাদুর সাহেব, আপনার মনে আছে সেই বছরের পাহাড়ি নদী সব শুকিয়ে গিয়েছিল, চা বাগান পুড়ে ছাই হয়ে গেল, সবই পালালো। আমাদের শুধু আপনি পালাতে দিলেন না, রোজ জঙ্গলে পাঠাতেন শিকার ধরার জন্য। আমরা পান হাতে নিয়ে জঙ্গলে গিয়ে আপনার জন্য শিকার ধরে আনতাম, আর আমাদের এক কণাও না দিয়ে আপনারই চোখের সামনে পুড়িয়ে পুড়িয়ে খেতেন। একদিন জ্বরের জন্য আমার স্বামী জঙ্গলে যেতে পারলো না, তার হাত দুটো আপনিও কেটে নিলেন, এমনকি আমাদের কুকুরটাকেও রেহাই দিলেন না। আমাকে ছাড়িয়ে ওরা তিনজন এখন ডেভিড দা আর শ্যাম বাহাদুর পিছনে। হাত বাড়িয়ে ধরতে যাবে, আমি দেখলাম শ্যাম বাহাদুর পকেট থেকে দেশলাই বের করে কাঠি ধরিয়ে ওদের দিকে ছুঁড়ে দিল। মুহূর্তেই বুড়ো শরীর মিলিয়ে গেল অন্ধকারে। শ্যাম বাহাদুর সামনের দিকে ফের ছুটতে শুরু করলো। আমি দেখলাম বুড়ো নেই, বুড়ি আর কুকুরটা ছুটছে এখন। বুড়ি চিৎকার শুরু করেছে আবার, কত দূরে পালাবে, কার কার কাছ থেকে পালাবে, কোথাও পালাতে পারবে না। আমার স্বামীর হাত কেটে দেওয়ার পরেও কিছু বলিনি আপনাকে, কি করব আমরা, আমাদের যে কোথাও যাওয়ার ছিল না। অভুক্ত শরীরে আপনার জন্য খাটতাম, তবু আপনার দয়া হলো না। যখন বুঝলেন আমাদের দিয়ে আপনার আর কোনো কাজই হবে না, তখন ঠিক করলেন এই পাহাড় আপনি ছেড়ে দেবেন। আপনার বন্ধু যে যখন আপনার পাশে পাশে দৌড়াচ্ছে, এই সাহেব মিলিটারি, যার কাছ থেকে এই বাগান আপনি উপহার পেয়েছিলেন, তাকে শিকারে নিয়ে আজ আর নিমন্ত্রণ করলেন, আর গভীর জঙ্গলে শিকার ধরার ফাঁদ হিসাবে গাছের সঙ্গে বাঁধলেন আমাদের। মনে পড়ে রূপ বাহাদুর? আমার মনে পড়ল ডেভিড ওয়ারিয়ারের পূর্বপুরুষের কাছ থেকে শ্যাম বাহাদুরের পূর্বপুরুষ উপহার স্বরূপ একটা চা বাগান পেয়েছিল। তাহলে এখন যে ডেভিড দা আর শ্যাম বাহাদুর আমার চোখের সামনে দৌড়াচ্ছে, তারা কারা? ওদের গত কয়েক ঘন্টার আচরণের সঙ্গে তো একজন মেজাজি মিলিটারি অফিসার বা অত্যাচারী বাগানের মালিকের খুব মিল পাচ্ছি আমি। তাহলে
এবার আমি ছোটা বন্ধ করে দিলাম। এতক্ষণ তিনটে অশরীরী অস্তিত্বের ভয়ে কাঁটা হয়েছিলাম, কিন্তু এবার যে তার দ্বিগুণ একটা ভয় আমাকে জড়িয়ে ধরেছে। আমি পথের ওপরে বসে পড়লাম। দেখলাম বুড়ি আর কুকুরটা ওদের দুজনকে তাড়া করে নিয়ে চলেছে সামনের দিকে। কিন্তু আর কত দূরে পালাবে? আর একটু গেলেই তো খাদ। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে খাদের হাঁ মুখ। আমি চোখ বন্ধ করে ফেললাম। চোখ খুলতে ডেভিডদা বা শ্যাম বাহাদুর কাউকেই দেখতে পেলাম না। শুধু দেখলাম সেই বুড়ি আর কুকুর আমার কিছুটা দূরে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি লক্ষ্য করলাম ওদের দৃষ্টিতে কোনো রাগ, কোনো ক্রোধ নেই। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।